হ্যালো গাইজ ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এবং নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। এবং আজকে আমরা কম্প্যারিজন করব ইউকে ভার্সেস জার্মানি। আপনাদের জন্য কোন দেশটা ভালো হবে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায়। তো এই বিষয়ে আমরা একটা কম্প্যারিজন করব 2026 সালে আপনাদের কোথায় আসা উচিত। তো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইস। ওকে, সো ফার্স্ট অফ অল আমি বলি, আমি যেহেতু ইউকে ছিলাম, আমি বর্তমানে যতগুলো আপডেট রুলস আছে তাদের ওয়েবসাইটে, ইউকে হোম অফিসের যে ওয়েবসাইট, সেখান থেকে আমি যতটুকু সম্ভব আমি ইনফরমেশন কালেক্ট করছি এবং পাশাপাশি আমি এআই দিয়ে অনেক কিছু রিসার্চ করে দেন হচ্ছে গিয়ে আমি আপনাদের সামনে এই ইনফরমেশনগুলো নিয়ে আসছি। যেহেতু আমি আসছিলাম ইউকেতে 2022-এ এবং আসার পরে ওই সময় কিন্তু অনেক রুলস ছিল, এখন এইগুলা নাই। তো দেখা গেছে অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে এবং আমরা প্রপার আপডেটটা জানি না, অনেকেই হয়তো জানেন না। তো আমি ইউকে নিয়ে সব ধরনের যত ইনফরমেশন আছে সবগুলো আমি আপনাদের সাথে এইখানে শেয়ার করব আমার ল্যাপটপের স্ক্রিনে। এবং একদম লাস্টে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি একটা ভিডিওর একটা ক্লিপ আমি দিয়ে দিব। এক আপু, উনি জার্মানিতে থাকেন এবং উনি স্টুডেন্ট ভিসায় ছিলেন, আছেন, এবং ওনার একটা ভিডিওর ক্লিপ আমি ওই অংশটা আমি আমার ভিডিওতে অ্যাড করে দিব। আপনারা সেখান থেকে জার্মানি সম্পর্কে সব কিছু জেনে ফেলবেন। ওকে, তো আমি ইন ডিটেইলসে যতটুকু সম্ভব আমি ইউকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অলরাইট, সো আমরা ল্যাপটপের স্ক্রিনে আমরা চলে যাই। ওকে, আপনারা দেখতেছেন যে আমি এখানে একটা ওয়ার্ড ফাইল খুলে রাখছি। এইটা আমি আমার লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে দিব। লিঙ্কটা আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নাই। ওকে, তো আমরা বর্তমানে যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট ভিসার জন্য মূল শর্তসমূহ। আপনার কন্ডিশনগুলো কী কী থাকবে যদি আপনি স্টুডেন্ট ভিসা ইউকেতে অ্যাপ্লাই করতে চান। তো কাজ নম্বর, আপনার কাজের একটা কাজ থাকতে হবে। তো কাজ কি আসলে? কাজ হচ্ছে গিয়ে আপনার ওই যে আহ, আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনি একটা অফার লেটার পাবেন। দুই তিন ধরনের অফার লেটার আছে, একটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল অফার লেটার, আনকন্ডিশনাল অফার লেটার এবং কাস্ট লেটার। এবং যখন আপনি কাস্ট লেটার পাবেন, আপনি বুঝবেন আপনার ভিসা পাওয়ার চান্স 95%। কারণ ওই কাস্ট লেটার হচ্ছে গিয়ে আপনার স্পন্সর লেটার, মানে আপনি যে আপনাকে কে স্পন্সর করতেছে, আপনার ইউনিভার্সিটি আপনাকে স্পন্সর করতেছে। সো কাস্ট লেটার হচ্ছে গিয়ে আপনার স্পন্সর লেটার অথবা কাস্ট লেটার বলতে পারেন। তো আপনি অফার লেটার যখন কন্ডিশনাল অফার লেটার পাবেন, আপনাকে একটা কন্ডিশন দেওয়া হবে যে আপনার ওই জিনিসটা আপনার লাগবে। ওইটা আপনার তারা বলে দিবে ইউনিভার্সিটি থেকে, দেন আপনি ওইটা দিবেন। তারা আর একটা লেটার পাঠাবে যেটা হচ্ছে গিয়ে আনকন্ডিশনাল অফার লেটার, মানে এখানে কোনো কন্ডিশন নাই, সব কিছু ডিটেলসে দেয়া থাকবে। এবং আপনি ওয়েট করতে হবে মিনিমাম 3 মাস 6 মাস। তারপর হচ্ছে গিয়ে আপনাকে তারা কাস্ট লেটার দিয়ে দিবে। এরপর হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অধিকাংশ ক্ষেত্রে আইএলটিএস বা স্বীকৃত ইংরেজি পরীক্ষা স্কোর, মানে হচ্ছে কি আপনার একটা আইএলসের একটা ইংলিশের একটা টেস্ট আপনাকে দিতে হয়। সেটা আইদার আইএলটিএস হতে পারে অথবা ডুওলিঙ্গো, হোয়াট এভার। আপনি একটা টেস্ট দিতে হয়। এইটা দেওয়ার পরে আপনি মানে প্রুভ করবেন যে আপনি ইংলিশ ভালো পারেন। এবং আমরা কম বেশি সবাই আইএলটিএস করতেছি এবং আমরা জানি যে ওইটার একটা সিস্টেম আছে, ওইটার একটা স্কোর আছে যে আপনাকে ওই মিনিমাম একটা ব্যান্ড স্কোর নিয়ে আসতে হবে। তো দেন হচ্ছে গিয়ে আর্থিক প্রমাণ। উক্ত ভিসাতে পর্যাপ্ত টাকা আছে তা ব্যাংক স্টেটমেন্ট, সাপোর্ট লেটার দিয়ে দেখাতে হবে। টিউশন ফি প্লাস জীবনযাপন খরচ। ইট মিনস এইটার মানে হচ্ছে গিয়ে আপনাকে যদি সোজা বাংলায় বলি যে আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে, যেখানে আপনার অবশ্যই আপনি মেনশন করবেন যে আপনি যে আসবেন তাদের দেশে আপনার পর্যাপ্ত
পরিমাণে টাকা আছে আপনার ব্যাংকে এবং আপনি আসার পরে আপনার লিভিং কস্ট এবং আপনার টিউশন ফি আপনি নিজে চালান যেতে পারবেন। আইদার সেইটা মাস্টার্সের জন্য হোক বা ফাউন্ডেশন কোর্স অথবা ব্যাচেলার্স, আপনি যে কোর্সেই আসেন আপনাকে ওই স্টেটমেন্ট দেখাতে হয় এবং ওইটা দেখানোর জন্য অনেকেই প্রশ্ন করেন ভাই আমি কত টাকা দেখাতে হবে আমাকে। তো ওইটার জন্য 15 লাখ টাকা দেখাইলে হয় অথবা 20 লাখ টাকা যদি দেখাতে পারেন এনাফ। তো আপনাকে একটা স্টেটমেন্ট দেখাতে হয় আর কি। তারপর হচ্ছে গিয়ে পাসপোর্ট অ্যান্ড বায়োমেট্রিক্স, আপনি ভিসা সেন্টার যেটা বিএফএস বলে, বিএফএস যাওয়ার পরে আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন, পাশাপাশি আপনার বায়োমেট্রিক্সটা দিয়ে আসবেন। এরপর টিবি স্ক্রিনিং ম্যান্ডেটরি, বাংলাদেশ থেকে আবশ্যিক টিবি পরীক্ষা। মানে টিবি পরীক্ষা মানে কি, মানে ওইটা হচ্ছে কি আপনার হার্টে কোনো প্রবলেম আছে কিনা ওইটা তারা চেক করে, যেহেতু আপনি প্লেনে ফ্লাই করবেন এবং দেখা গেছে যে ওই ফ্লাইটে অনেকের অনেক হার্ট প্রবলেম থাকে, তো ওইটা আর কি করা ম্যান্ডেটরি। সো ওই আমি যখন করছিলাম তখন হচ্ছে গিয়ে 8,000 টাকার মতো ওইটা পেমেন্ট ছিল, মেবি আমার সম্ভবত ওই রকম নিছিল না 5,000 মতো, আমি শিওর এখন বলতে পারতেছি না। অবশ্যই আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো তখনও আমি টিবি টেস্ট করছিলাম এবং আমার ওইটা পজিটিভ আসছিল। তারপর হচ্ছে গিয়ে স্টুডেন্ট ভিসার পদক্ষেপ, ইউনিভার্সিটি থেকে অফার লেটার, যেটা আমি আগে বলছিলাম ভিসা অনলাইনে আবেদন করা যায় সাধারণত কোর্স শুরু হওয়ার 6 মাস আগেই। তো আপনি যদি প্ল্যান করেন যে না আমি সেপ্টেম্বর সেশনে আসবো 2026 সালে, যেহেতু জানুয়ারি সেশন শেষ, মিনিমাম 2 ধরনের সেশন আছে, একটা হচ্ছে গিয়ে জানুয়ারি সেশন আর একটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর সেশন মেইন, আর আরেকটা হচ্ছে গিয়ে মে সেশন। এটা ডিপেন্ড করে আপনি কোন কোর্সে আসতেছেন, ওইটা অনেক সময় ক্লোজ থাকে অনেক সময় ওপেন থাকে। তো আমি ধরলাম আপনি সেপ্টেম্বর সেশনে আসতে চান এবং সেপ্টেম্বর সেশনে আসার 6 মাস আগে মিনিমাম আপনাকে অ্যাপ্লাই করে রাখতে হবে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশ থেকে আপনার স্টুডেন্টরা অ্যাপ্লাই করে। তো আপনি যত আগে করবেন আপনার জন্য সিটটা বুকিং থাকবে এবং আপনি আপনার মতো করে আপনি দেখবেন আপনার জন্য কোন ইউনিভার্সিটিটা ভালো, আপনি কোথায় আসতে চান ওই প্লেস আপনার আপনার মতো করে আপনি ওইটা বের করে নেবেন। এরপর হচ্ছে কি ফি এবং আইএইচএস হেলথ ইন্স্যুরেন্স। তো ভিসা ফি প্লাস এনএইচএস হেলথ ইন্স্যুরেন্স বা সার্জারিস আপনার প্রদান করতে হবে। ভিসা ফি প্রায় 490 পাউন্ড, আইএইচএস প্রায় 776 পার ইয়ার। তো দেখা গেছে যে 490 পাউন্ড যেটা, এটা হচ্ছে আপনার ভিসা ফি এবং এটা আপনি ভিসা ফি তখন আমার সময় ছিল 55,000 টাকা। আমি যখন বিএফএস কাগজ জমা দেই তখন দেন, এখন জানি না হয়তো একটু বাড়ছে বা 490, ওইটা আপনারা কনভার্ট করে নেবেন কত টাকা আসতে পারে। এবং হচ্ছে গিয়ে 776 পার ইয়ার আইএইচএস ফি আপনারা বাংলাদেশ থেকে ওইটা দিয়ে আসতে হয়। তো আপনি 1 বছরের জন্য আপনি ওইটা দিয়ে আসবেন, ওইটা আপনারা কনভার্ট করে নেবেন পাউন্ড টু টাকা, তাহলে আপনারা হিসাবটা বুঝে যাবেন। যেহেতু কারেন্সি যেটা ওইটা হচ্ছে গিয়ে ফ্লাকচুয়েট করে মাঝে মধ্যে, দেখা গেছে এখন একটা রেট থাকে পরের দিন ওইটা কমতেও পারে বাড়তে পারে। তো অবশ্যই এটা আপনারা গুগল দেখে চেক করে নেবেন। দেন বায়োমেট্রিক্স অ্যান্ড ডকুমেন্ট অ্যাপয়েন্টমেন্ট আপনারা 3টা সিটি থেকে আপনারা করতে পারেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিএফএস সেন্টারে। যেহেতু আমি সিলেটে ছিলাম এবং আমার সিলেটেই সব কিছু, আমি সিলেট থেকেই করছিলাম। তো আপনারা যদি ঢাকা থাকেন ঢাকা থেকে করতে পারেন, যাদের চট্টগ্রামে থাকেন বা চট্টগ্রামের আশেপাশে থাকেন আপনারা সেখান থেকে করতে পারবেন। এবং হচ্ছে গিয়ে ডিসিশন অ্যান্ড ট্রাভেল সাধারণত 3 থেকে 6 সপ্তাহে সিদ্ধান্ত আসে। কোর্সের শুরুর মাস কোর্স শুরুয়ের 1 মাস আগে ইউকেতে প্রবেশ করা যায়। তার মানে আপনার কোর্স শুরু হওয়ার 3 থেকে 6 সপ্তাহ আপনি আপনার সিদ্ধান্ত পেয়ে যাবেন আপনি ভিসা পাবেন কি না। এবং তার আগেও আপনি ওই যে কাস্ট লেটার বলছিলাম ওইটা পাওয়ার সাথে আপনি একটা গেস করে ফেলতে পারেন যে না আপনি আপনার ভিসা হবে। তো এরপর ধরেন আপনার সেপ্টেম্বর সেশনে আপনার ক্লাস শুরু, আপনি অগাস্টের দিকে আপনি ফ্লাইট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে ইউকের কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশি ইনটেক কমিয়ে বা স্থগিত করেছে, কারণ ভিসা রিফাল রেট বেশি, এতে কাজ পাওয়া কঠিন হতে পারে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা পরিবারের সহ আসা এখন সীমিত বা বন্ধ হচ্ছে, বিশেষ করে পিএইচডি ছাড়া অন্যান্য ক্ষেত্রে। ওকে, তো আমি এইটা ব্রেকডাউন করে ফেলি। অ্যাকচুয়ালি দেখা গেছে যে বর্তমানে বাংলাদেশ থেকে আপনি যদি ইনটেকে আসতে চান, সেপ্টেম্বর ইনটেকে, আপনার জন্য ভিসা পাওয়াটা একটু টাফ, কাজ পাওয়াটা। কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলা তারা
ওইটা কি বলে মানে একটু টেম্পোরারি ক্লোজ করছে, হয়তো পরবর্তীতে ওইটা আবার ওপেন হবে আই থিঙ্ক। এবং আপনারা যারা করবেন অবশ্যই আপনাদের ওই কোয়ালিফিকেশনটা যেন থাকে যে আপনি আসবেন তাদের দেশে পড়ালেখা করার জন্য, আপনার ওই কোয়ালিফিকেশনটা আছে। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিপেন্ডেন্ট যে ভিসাটা, যেমন ধরেন আপনি আপনার স্পাউসকে নিয়ে আসতে চান, দেখা গেছে ওইটা এখন হয় না। 2022 সালে ওইটা ছিল, বাট এখন ওইটা হয় না, কারণ ওইটা তারা বন্ধ করে দিয়েছে। শুধু পিএইচডি যারা করবেন, পিএইচডির জন্য আপনি নিয়ে আসতে পারবেন। মানে আপনি পিএইচডি করবেন, আপনার সাথে আপনার স্পাউস বা আপনার যদি চিলড্রেন থাকে আপনি তাকে নিয়ে আসতে পারেন। তো অন্যান্য যেগুলা ক্যাটাগরি আছে ব্যাচেলার্স মাস্টার্সে, ওই আপনি আনতে পারবেন না। তারপর হচ্ছে গিয়ে স্টুডেন্ট ভিসা থেকে ইউকেতে পার্মানেন্ট রেসিডেন্স বা আইএলআর বা পিআর, এইটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। ইম্পর্ট্যান্ট শুধুমাত্র একাডেমিক স্টাডি শেষে সরাসরি পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া যায় না। সাধারণত স্টুডেন্ট ভিসা থেকে আইএলআরে পৌঁছাতে আপনাকে অন্যান্য ভিসা ক্যাটাগরির মাধ্যমে ইউকেতে থাকা লাগে। দ্যাট মিনস আপনি আসছেন স্টুডেন্ট ভিসায়, আসার পর আপনার কোর্স কমপ্লিট করছেন, আপনি কিন্তু সাথে সাথে ভিসা পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন না। আপনাকে কিছু স্টেপস ফলো করতে হবে, এবং এই স্টেপগুলো কী কী? আপনাকে কোর্স শেষ করতে হবে, এরপর গ্র্যাজুয়েট রুট পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, কোর্সের শেষের পর ইউকেতে কাজ বা জব খুঁজে পেতে বা কাজ করতে থাকো। বর্তমানে 2 বছর ব্যাচেলার্স অথবা মাস্টার্স বা 3 বছর পিএইচডি। জানুয়ারি 2027 থেকে 18 মাস হতে পারে। তো এটা হচ্ছে গিয়ে পিএসডাব্লিউ বা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট। ওটা হচ্ছে কি আপনি ব্যাচেলার্স অথবা মাস্টার্সে যদি আসেন, আপনি 2 বছরের একটা ওয়ার্ক পারমিট পাবেন ফুল টাইম কাজ করার জন্য। পাশাপাশি আপনি স্পন্সর খুঁজবেন যে আপনি ফ্রেশ গ্রাজুয়েট, আপনি কোনো কোম্পানিতে আপনি জব করতে চান, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি কাজ করছেন, আপনি সিভি সব কিছু আপনার রেডি করবেন। দেন হচ্ছে গিয়ে উইথিন 2 ইয়ার্স আপনাকে একটা স্পন্সর নিতে হবে বিভিন্ন কোম্পানি থেকে, এবং ওইটার কস্টটাও অনেক বেশি। যদি আপনি এফোর্ড করতে পারেন, আপনি ইজিলি আপনি একটা স্পন্সর ম্যানেজ করে ফেলতে পারবেন। এবং জানুয়ারি 2027 মানে পরের বছর থেকে ওইটা 18 মাসে হতে পারে, এটা কোনো শিওর না, বাট ওইটা পসিবিলিটি হাই। এরপর হচ্ছে গিয়ে পিএইচডির জন্য 3 বছর এবং অন্যান্য ক্যাটাগরির জন্য 2 বছর। এরপর স্কিল্ড ওয়ার্কার ভিসা, ইউকে কোনো কোম্পানি আপনাকে স্পন্সরশিপ অ্যান্ড জব অফার দিলে সুইচ করতে পারবে। আচ্ছা, তো এইটা একটা ব্রেকডাউন করে ফেলি। দেখেন, আপনি যে কোনো কোর্সে আসেন অবশ্যই আপনাকে কোর্স শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। এখন আপনি ফাউন্ডেশন কোর্সে আসছেন, আপনি যদি ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করে ফেলেন তাহলে আপনি অন্য বিষয়ে সুইচ করতে পারবেন। ডিউরিং দ্য স্টাডি আপনি সুইচ করতে পারবেন না। এইটা আগে ছিল, বাট এখন ওইটা তারা বন্ধ করে দিছে। তো আপনি আগে আপনার কোর্সটা কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে কি আপনি পিএসডাব্লিউতেও যেতে পারেন আইদার, অথবা আপনি যদি কোম্পানি থেকে একটা অফার লেটার পেয়ে থাকেন ওয়ার্ক পারমিটের, তাহলে আপনি ইজিলি সুইচ করতে পারবেন। ওকে, আইএলআর অথবা পার্মানেন্ট রেসিডেন্স এলিজিবিলিটি। সো এটা মানে কি? এটা হচ্ছে গিয়ে আপনি আইএলআর ইনডিফিনিট লিভ টু রিমেইন। তো আপনি সাধারণত 5 বছর ধরে স্কিল ডে ওয়ার্কার বা অন্য কোয়ালিফাইং রুট ধরে ইউকে থাকা লাগবে। তো প্রথম হচ্ছে কন্ডিশন এইটা। তারপর হচ্ছে গিয়ে লং রেসিডেন্স রুট দিয়ে 10 বছরের ইউকেতে শান্তিপূর্ণ অবস্থানের জন্যও আইএলআর পাওয়া যায়। তো দেখা গেছে আপনি যদি স্কিল্ড ওয়ার্কার ভিসা যদি চলে আসেন, আপনি 5 বছর আপনাকে কাজ করতে হবে। কাজ করার পরে দেন হচ্ছে কি আপনি আইএলআর বা মানে ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপর হচ্ছে গিয়ে রং রেসিডেন্স রুট দিয়ে 10 বছরের ইউকেতে শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য আইএলআর পাওয়া যায়। এখন এইটা একটা কন্ডিশন আছে। আপনি সাপোজ আপনি মাস্টার্স অথবা কি বলে আপনি যে কোনো একটা স্টাডি ভিসায় আসছেন, আসার পরে আপনি 3 বছর বা 2 বছর বা 1 বছর আপনি ওই রুটে থাকছেন, তারপর আপনি সুইচ করছেন এবং আপনি পিএসডাব্লিউ কমপ্লিট করে ফেলছেন, কিন্তু দেখা গেছে আপনি আপনার কিন্তু এই যে স্টাডি ইয়ার এবং আপনার পিএসডাব্লিউ যে ইয়ারটা ওইটা কিন্তু কাউন্ট হবে না। তো ওইটা বাদ দিয়ে আপনি যখন ফুল টাইম একজন ওয়ার্কার হিসেবে কাজ করবেন তার দেশে ইউকেতে, তখন হচ্ছে গিয়ে আপনি আপনার ওই দিন থেকে আপনার কাউন্ট হবে আপনার 5 বছর অথবা 10 বছরের রুট। তো এর আগ পর্যন্ত কিন্তু আপনার ওইটা কাউন্ট হবে না। তো দেখা গেছে আপনি স্টাডি করছেন, আপনি পিএসডাব্লিউ করছেন, ওইগুলা জাস্ট আপনি আপনার সিভিতে আপনি দিতে পারেন। কোন কোম্পানিতে স্পন্সর পাওয়ার আগ পর্যন্ত আপনি ওইটা
বলতে পারেন আমি এত বছর পড়ালেখা করছি, আমি ওই 2 বছর একটা কোম্পানিতে ইন্টার্নশিপ হিসেবে ছিলাম, তো ওইরকম আপনি দিতে পারেন। বাট ওইটা আপনার কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিতে কাউন্ট হবে না। কাউন্ট হবে যখন আপনি কোনো একটা কোম্পানিতে স্পন্সর পেয়ে গেছেন, ঠিক ওই দিন থেকে আপনার কাউন্ট শুরু। আচ্ছা, 2026 সালে প্রায় আইএলআর রুটে নিয়মিত 5 বছর রুল আছে, কিন্তু নতুন ইমিগ্রেশন হোয়াইট পেপার অনুযায়ী ভবিষ্যতে এটি 10 বছর পর্যন্ত বাড়তে পারে। এটা কঠোর মানদণ্ড আসতে পারে। তো দেখা গেছে বর্তমানে আপনার 5 বছরের রুট যেইটা, ওইটা কিন্তু এখনও চলমান। তো ওইটা এখনও আছে, এবং ভবিষ্যতে হয়তো এইটা হোয়াইট পেপারে 10 বছর পর্যন্ত চলে যেতেও পারে। যেটা আমরা এখন 5 বছর হিসাব করতেছি, ঠিক আপনারা ওইটা 10 বছরে ওরা নিয়ে যাবে। তো আপনারা অবশ্যই তাদের হোম অফিসের যে ওয়েবসাইট আছে ওইটা অবশ্যই আপনারা চেক করবেন। এবং ফাইনাল নীতি রূপান্তরের জন্য যে সালে স্থায়ী আইনকরণ অপেক্ষা চলছে, এইটা এখনও চলমান, ওইটার উপরে কোনো ওরা কাজ করতেছে। পিআর আইএলআর এর কিছু প্রয়োজনীয় শর্ত, মানে আপনার আইএলআর, আপনি মনে করেন আপনি 5 বছর আপনি ছিলেন ইউকেতে, তখন অত আপনি সব কিছু বুঝে যাবেন। বাট আমি এখন সুবিধার জন্য, মানে আপনাকে বোঝানোর জন্য আমি ওইটা একটু সামারাইজ করে ফেলছি। ইউকে ইংলিশ ভাষার নির্দিষ্ট স্তরের দক্ষতা বিভিন্ন ভিসা ক্ষেত্রে ভিন্ন মাত্রা। তো দেখা গেছে যে ইংলিশে আপনার একটা দক্ষতা থাকতে হবে, মিনিমাম একটা লেভেল আপনার যদি থাকে, যেহেতু আপনি অনেক বছর ধরে আছেন, অবশ্যই আপনার ওই ইংলিশটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। সো ওই দক্ষতা আপনার থাকতে হবে। দেন লাইফ ইন দ্য ইউকে টেস্ট, আপনার জ্ঞানমূলক পরীক্ষা, মানে ওইটা হচ্ছে গিয়ে আপনি যে ইউকেতে ছিলেন তাদের কালচার, তাদের ল্যাঙ্গুয়েজ, এভরিথিং আপনি যে জানেন ওইটা সম্পর্কে আপনি একটা টেস্ট দিবেন। ওইটাতে আপনি পাস করলে আপনি এলিজিবল। দেন হচ্ছে গিয়ে ভালো চরিত্র এবং কোনো অপরাধ রেকর্ড না থাকা, মানে আপনি যে এত বছর ছিলেন আপনার কোনো ক্রাইম রেকর্ড নাই, আপনি কাজ করছেন, নিয়মিত ট্যাক্স পে করছেন, আপনি কোনো ধরনের কোনো ক্রাইমে ইনভলভড না, তো ওই ধরনের যদি আপনার রেকর্ড ভালো থাকে অবশ্যই আপনি এলিজিবল। ধারাবাহিকভাবে ইউকেতে থাকা, কন্টিনিউয়াস রেসিডেন্স, তো এটার দ্যাট মিন্স আপনি তাদের দেশে ছিলেন এবং তাদের কোনো কোম্পানিতে আপনি জব করছেন, আপনি ইংলিশ ভালো পারেন, আপনি লাইফ ইন দ্য ইউকে টেস্টটা দিছেন। সো সব কিছু ওভারঅল মিলে যদি তারা দেখে যে ঠিক আছে আপনি এলিজিবল, তাহলে হচ্ছে কি আপনি দেন ব্রিটিশ পাসপোর্টের জন্য বা আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর ব্রিটিশ পাসপোর্টের জন্য আপনি যখন আইএলআর পেয়ে যাবেন, এর 2 বছরের পর আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে স্টুডেন্টদের ক্যাটাগরি, যেটা আমার ক্যাটাগরি। স্টুডেন্টদের জন্য নিয়মটা কি? স্টুডেন্টদের জন্য নিয়মটা হচ্ছে আপনি আসলে ব্যাচেলর করতে আসেন, মাস্টার্স করতে আসেন, কিংবা আপনি আউসবিল্ডিং করতে আসেন, ডাজন্ট ম্যাটার। ইউ কেম হিয়ার ফর স্টাডি, ইউ ফিনিশড ইউর ডিগ্রি, অ্যান্ড নাও ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 years, এবং আপনার কাছে B1 এর সার্টিফিকেট আছে, আইনবুর্গের টেস্ট আপনি দিয়েছেন, মানে সেখানকার রুলস যা আছে সব আপনি জানেন, হিস্ট্রি সব আপনি জানেন। এরকম যদি হয় তাহলে হচ্ছে যে আপনি এই 2 বছর চাকরি করার পরে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। সামারি হচ্ছে কি, পড়াশোনা শেষ, 2 বছর চাকরি করেছি, ল্যাঙ্গুয়েজ পারি, এদের নিয়মকানুন বুঝি, শেষ, আপনি পিআরের জন্য আবেদন করতে পারছেন। তো এই ছিল ভিডিও গাইজ, আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফর ফার্দার নিউ ভিডিও। আর দেখা হবে নতুন ভিডিওতে গাইজ। আল্লাহ হাফিজ।